ওর কথায় মাস্টার চাচু সন্তুষ্ট হয়ে বলেন। নাঝা ওনার কথায় আবারও মাথা নেড়ে রুমে আসে। উদ্দেশ্য ফোন বিছানার ওপর থেকে নেওয়া। যখনই ফোন হাতে নিতে যাবে তেমন মুহূর্তে নোমান, সাফা আর তৌসির তাদের রুমে প্রবেশ করেন। সাফা নোমানকে নিয়ে রুমে প্রবেশ করতে করতে বলেন। নাঝা তাদের দেখে আর ফোন হাতে নেয় না। ওনাদের গলার স্বর পেয়ে মাস্টার চাচু স্বাভাবিক হাসি মাখা মুখে রুমে আসতে আসতে বলেন। তৌসির ওদের এই হাসি মুখের মিষ্টি বাণী শুনে এবার নাঝার দিকে তাকায়। তারপর আবার ওনাদের পানে দৃষ্টি নিবদ্ধ রেখে মনে মনে বলে, সুদানের পোলাটা কি গাদ্দারি প্ল্যান করছিলি কে জানে। এখন পুটি মাছের মতো বেলকে মারতাছ। নাঝা সাফার দিকে দু কদম এগিয়ে এসে বলে। আসুন না, এইদিকে বসুন। সাফা মৃদু হেসে নাঝার কাঁধে হাত রেখে বলেন। নাঝা আলতো মাথা নাড়ায়। সাফা আশেপাশের এক পলক তাকান। তখনই ওনার চোখ পড়ে নাঝার হাতের দিকে। এক হাতে চুড়ি আছে, অন্য হাতে নেই। এই বিষয়টা নজরবন্দি হতেই নাঝাকে সাফা জিজ্ঞাসা করেন। চুরির কথা শুনতেই নাঝার স্মরণ হয় গতকাল রাতে যে বালিশের নিচে রেখেছিল আর পরা হয়নি। আমতা আমতা করে এই বলে। খুলে রেখেছি। সাফা এই কথায় নাঝাকে বোঝান। এবার নাঝার মাথায় চটজলদি একটা বুদ্ধি আসে। তৌসিরের দিকে আর চোখে এক নজর তাকায়। এই সুযোগ তৌসিরকে শরম দেওয়ার। এই লোক সবসময় বেশরমের মতো গালাগালি করে, আর বাস দেওয়ার সুযোগ এসেছে। যদিও এতে নাঝা লজ্জা পাবে, কিন্তু সবাই তো বুঝবে ও ছোট মানুষ, না বুঝেই বলে দিয়েছে। আর শরমের তকমা তৌসির পাবে। যেমন ভাবা তেমন কাজ, নাঝা বলে ওঠে। আরে না, আমি খুলিনি তো চুড়ি, উনি খুলেছেন গতকাল রাতে। এটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। কি বলা উচিত খুঁজে পায় না। নাঝা হুট করে এমন লজ্জা দেবে কল্পনাও করেননি। অতপর নাঝার কথায় মিটিমিটি হেসে ওনারা পেছনে তৌসিরের দিকে তাকান। তৌসিরের দিকে তাকাতেই চোখ কপালে উঠে যায়, কারণ ওখানে তৌসির নেই। এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। এতে একটু স্থির শ্বাস ফেললেন সবাই। এদিকে নাঝার মুখ থেকে এমন ডাহা মিথ্যে শুনে তৌসিরের হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। ওর কথা শুনে ইজ্জত বাঁচাতে আলগোছে রুম থেকে বেরিয়ে এসেছে। করিডোরে দাঁড়িয়ে আশেপাশে নজর তাকায় আর বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ডাকাই তো নিয়ে আমার ইজ্জতের ডাকাতি করে দিল। এক পর্যায়ে সবাই রুম থেকে বেরিয়ে যান। সবাই যাওয়ার পর এবার রুমে ফিরে আসে তৌসির। আর নাঝার সঙ্গে কিছু একটা হয়ে যাবে। কেন এত মিথ্যা বলল ও? রুমে এসেই দেখে নাঝা রুম থেকে বেরোতে নিচ্ছে। তৌসিরকে দেখে দু কদম পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করে। আপনি এখন এইখানে কি করেন? নিচে যান, মেহমানদের সাথে থাকুন। তৌসির ওর ন্যায় চঞ্চল চোখে চেয়ে থাকে কিছু সময়। বাহ, আজ তো মারাত্মক লাগছে এই নিরুপমাকে। কালো সুতির একটা গাউন আর লাল পাজামা ওড়না পরেছে। তৌসিরের ভেতর হঠাৎই কিলবিল করতে থাকে। হুম, এই মেয়েটা জাদু জানে, প্রতিদিন নতুন নতুন রূপ ধারণ করে আর তৌসিরকে পুড়িয়ে মারে। এই জাদু করার দায়ে একে দু একটা মামলা দেওয়া উচিত। ডাকাত কি আর এমনি এমনি বলে? তৌসিরের অন্তর এই নারী ডাকিনী। ডাকাতি করে নিয়েছে, কঠিন থেকে কঠিন সাজা হওয়া উচিত এই নারীর। তৌসির শিকদারকে নিজের মায়ে ফেলে দিচ্ছে, কঠিন পাপ করে ফেলেছে। তৌসির এই মহাভাবনার মধ্যে সমাপ্তি ঘটিয়ে এবার হাত বাড়িয়ে নাঝার হাত টেনে নিজের নিকট নিয়ে আসে। নাঝা আসতে চায় না, উল্টো তৌসিরের থেকে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করতে করতেই বলে। ধুর, নিচে যান, মেহমানদের সাথে কথা বলুন। তৌসির নাঝার এই ছোটাছুটি দেখে মৃদু হেসে ওর কোমরে দু হাত শক্ত করে রাখতে রাখতেই বলে। মেয়ের সামনে যার মুখ রাখছো, মিথ্যা বললা কেন? আমি তোমার চুরি খুলছি। নাঝা তৌসিরের প্রশ্নে আলতো ঘাড় কাত করে। বেশ অস্বস্তি হচ্ছে নাঝার। তৌসিরের হাত দুটো ভারী বেপরোয়া, কোমরে রাখা হাতের আঙুল দিয়ে বারবার নাঝার কোমরে পেট খোঁচাচ্ছে। নাঝা ছটফট করে ওকে বলে। আমার ইচ্ছে হয়েছে তাই আমি বললাম। সত্যিটা তো আপনি জানতেন, তাহলে বাধা কেন দিলেন না? তৌসির ওর কথায় ওর চোখে চোখ রেখে আর চোখে বলে। বেজ্জত করছো আর করানোর ইচ্ছা আসলো নাকি? যেমন পরামর্শ দিতেছ। এই বলে নাঝাকে পেঁচিয়ে রাখা হাতের বাঁধন আরো শক্ত করে নাঝাকে নিজের আরেকটু কাছে টেনে আনে। তৌসিরের এই কাজে বিরক্ত হয় এক সূক্ষ্ম রেখা নেমে আসে নাঝার মুখপানে। অন্তরে একরাশ অস্বস্তি নিয়ে বলে। ছোঁয়া কাছে টানা পছন্দ না আমার। অস্বস্তি লাগে, বিরক্ত হই আমি।
নাঝার কথায় তৌসির কোনো প্রতিক্রিয়া দেখায় না, এতটুকু অন্তত বোঝে নাঝা এসবে অভ্যস্ত নয়। তফতলে নাঝার এই বাণী উচ্চারণ তৌসির আলতো হেসে ধারণ করে। আমি জানি তুমি সে পছন্দ করো না, তোমার বয়সটাই এমন, কিন্তু কি করতাম কও তো, আমিও তো পুরুষ। এই বলে অন্য কিছু বলতে যাবে তার আগে নাঝা তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে ক্ষীণ অনুনাদে বলে, আপনার নিজেকে গুটিয়ে রাখার সংগ্রাম আমার অজানা নয় তৌসির। আমার সন্তুষ্টি শুধু এইটুকুতেই যে আপনি আমার মানসিক শান্তিকে সম্মান করেছেন, যথাসম্ভব আমার থেকে দূরে থেকেছেন বা থাকছেন। আপনার এই নিরাসক্তি আপনার করা অন্যান্য সকল ঘাটতির ঊর্ধ্বে আমার ভালো লাগার একমাত্র কারণ। হয়তো এক প্রকার করুণাই দেখাচ্ছেন আমার অস্থিরতার প্রতি। এটা করে আপনার নিজস্ব চাহিদা আছে, তা আমি বুঝি। আমি জানি আপনারও আকাঙ্ক্ষা আছে, কিছু পাওয়ার, কিছু চাওয়ার। তবে বিশ্বাস করুন, এই জিনিসটা বুঝতে পেরেও আমার শ্বাস রুদ্ধ হয়ে আসে। আমি বারংবার চেষ্টা করি নিজের এই ছটফটানিকে অস্বীকার করতে। আপনাকে বর্তমানের সত্য হিসেবে গ্রহণ করতে চাই আমি, কিন্তু অতীত এবং আমার ভেতরের অস্থিরতা আমায় বর্তমানের কাছে পৌঁছাতে দেয় না। নাঝার এই স্বীকারোক্তিতে তৌসির স্তব্ধ হয়। অচঞ্চল চাহনি নিয়ে শুধু নাঝার পানে চেয়ে থাকে আর ভাবে। একদিন ভাবতাম আমার ডাকাইতনের বুঝ কম, কিন্তু আজ তো দেখি আমার দাদার চেয়ে বেশি বুঝে। বাহ তুষির বাহ, তুই জিতা লাইসেন্স রে মারাত্মক এক জি। তোর এই পুরা কবলে লাল চন্দের গুড়া লাগলো কেমনে? না কারো দোয়া টোয়া লাগলো? জীবনে তো কারো ভালো করিস নাই, তাহলে দোয়া লাগবো কেমনে? মনে হয় দয়াল এবার একটু দয়া করে ভিক্ষা দিছেন, সবই দয়ালের দেওয়া দয়া। তৌসিরকে নিজের পানে এভাবে চেয়ে থাকতে দেখে নাঝা ভ্রু কুঁচকায়। নাঝার মুখের প্রতিক্রিয়া দেখে তৌসির বাস্তবে ফিরে আসে। অতঃপর কোনো কথাবার্তা ছাড়াই হুট করে নাঝাকে একটানে কাছে টেনে অভ্যাসে মতো নাঝার গালে নিজের নাক ঠোঁট ঠেসে ধরে আর ফিসফিস করে বলে, আমার কোনোটা লাগতো না এখন, খালি এমনি দু একটা চুমু টুমু খাওয়ার সুযোগ দিও। নাঝা পড়ে বিপদে। বেজায় খারাপ অনুভূতি অনুভব হচ্ছে, তথাপি কিছু বলতে পারছে না তৌসিরকে। নাঝা ছটফট করতে করতে তৌসিরের কাঁধে ধাক্কা দিয়ে বলে, দাড়িগুলো আমার গাল শেষ করে দিচ্ছে, সরুন। তৌসির ওর থুতনিতে হাত রেখে আরো প্রগাঢ়ভাবে ঠোঁট ঠেসে বলে, আর কয়দিন সহ্য করে নাও, পরে লম্বা হইয়া গেলে আর গালে কাঁদবো না। নাঝা ওকে দূরে সরানোর জন্য প্রচণ্ড জোরে ধাক্কা দিতে দিতে বলে, তাহলে লম্বা হওয়ার পর আইসেন। এখন ছাড়ুন, নিচে যাই, আমি কাজে সাহায্য করি ওনাদের। তৌসিরকে ছাড়বে এত সহজে? নাঝা অন্য গালে ঠোঁট বসিয়ে হালকা বিরক্ত নিয়ে তিক্ত সুরেই বলে, তুমি কার বল ফালাই পাও না গিয়া? 20-22 জন মানুষ আছে, কাম করবো না তারা? কাজ করার নয় বিষয়টা, বিবেক বলতে তো কিছু আছে, তাই না? বিবেক আর তুমি মারাও না, সুসব খারা থাকো। আমি যে সময় সারমু ওই সময় যাইবা, আর কোনো কথা না। ব্যাস। নাঝাও চুপ করে যায়। যেটা যেমন হচ্ছে তেমনই হোক, পরিস্থিতির তালে তালে শুধু তাল মেলা সবুরে নেওয়া ফলে। দেখা যাক ওর ভাগ্য কি দেয়, ওর থেকে আর কি নাই। তৌসিররা নিজেদের বাগানের আড্ডাখানায় বসে আছে, যেখানে সবসময় আড্ডা দেওয়া হয়। সবাই সোফায় বসে আড্ডায় মেতেছে, আর তাদেরই পাশে একটা গ্লাসের কফিনের ভেতর একজন ডক্টর প্রাণ বাঁচাতে চিৎকার করছে। ডাক্তারের চিৎকার করার কারণ হচ্ছে তাকে কফিনের ভেতর ঢুকিয়ে কতগুলো বিষাক্ত কালাচের বাচ্চা ছেড়ে দিয়েছে তৌসির। সাপগুলো তার কানের ভেতর দিয়ে ঢুকে মগজে চলে গেছে, পায়ে নাভিতে গলায় চোখের ভেতর মারাত্মকভাবে দংশন করতেছে। এক সময় দংশনের আঘাত সহ্য করতে না পেরে ডাক্তারটি মারা যায়। এই ডাক্তারকে মারার প্রধান কারণ হলো সে গাদ্দারি করেছিল। কি গাদ্দারি? তৌসিরের ওষুধ কোম্পানি আছে, ওর নিজের ব্যবসা বলতে দুইটা ওষুধ কোম্পানি আছে, সাথে টাউনে কয়েকটা দোকান। জীবনে যত চলচাতুরি করেছে তার সব কিছুর মূল মিডিয়ে কোম্পানিগুলো দাঁড় করিয়েছে। তৌসির নিজের বিজনেসের এম্পায়ার ধরে রাখতে এক কৌশল নিয়েছে। এই কৌশলটা মেডিকেল এথিক্সকে একেবারে বুড়ো আঙুল দেখায় বলা যায়, কিন্তু মার্কেটে টিকে থাকতে এটি অলিখিত রুলস। শহরের অনেক নামকরা ক্লিনিকের কিছু ডক্টরদের সঙ্গে ওর ডিল হয়। আপনার পেশেন্ট ভালো হোক বা খারাপ, প্রেসক্রিপশনে থাকবে শুধু আমাদের কোম্পানির মেডিসিন। রিটার্নে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য আপনাদের দেওয়া হবে মোটা অঙ্কের কমিশন।
ডক্টরের কাছে এটা এক্সট্রা ইনকাম, এক ধরনের গ্যারান্টিড বোনাস। কিন্তু এর আসল দাম চুকাতে হয় পেশেন্টকে। পেশেন্ট যখন সরল বিশ্বাসে ডাক্তারের চেম্বারে ঢোকে তখন তো সে আর জানে না তার জন্য লেখা ওষুধটা তার হেলথ কন্ডিশন অনুযায়ী নয়, বরং ডাক্তারের কমিশন টার্গেট অনুযায়ী। ফলাফল সঠিক ডায়াগনোসিস হওয়ার পরও ভুল বা অপ্রয়োজনীয় মেডিসিন খেয়ে অনেকে রিকভারি হারিয়ে ফেলে, কেউ কেউ আরও খারাপ অবস্থায় চলে যায়। তো এই ডাক্তারও তৌসিরের সঙ্গে ওই চুক্তিতেই কাজ করছিল, কিন্তু গতকাল তৌসির জানতে পারে সে শুধু তার কোম্পানির মেডিসিনই প্রেসক্রাইব করেনি, বরং একই রোগের জন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রোডাক্টও লিখে দিয়েছে। অর্থাৎ সে এক প্রেসক্রিপশনেই দুই কোম্পানি থেকে কমিশন নেওয়ার গেম খেলছে। এক ঢিলে দুই পাখি মারার কৌশল আর কি। তো কিভাবে তৌসির ডক্টরের শয়তানি ধরতে পারলো? আসলে চুক্তিবদ্ধ ডাক্তাররা আসলেই কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করছে কিনা সেটা ট্র্যাক করার জন্য তৌসিরের নিজস্ব এক মনিটরিং টিম আছে, একদম প্রফেশনাল সেট আপ করতে গেলে। এই টিমের মেম্বাররা শহরের সেই সব চুক্তিবদ্ধ ক্লিনিকের ভেতর ইনফিল্ট্রেট করে রাখে নিজেদের। কেউ রোগী সেজে যায়, কেউ ক্লিনিকের স্টাফ সেজে। তাদের টাস্ক ডাক্তারের চেম্বার থেকে বের হওয়া রোগীর প্রেসক্রিপশনটা এক ঝলক দেখে নেওয়া, বা চুপি চুপি একটা ছবি তুলে কোম্পানির সার্ভারে আপলোড করা। গতকাল এই নজরদারি দল তাদের কাজ করছিল। দিন শেষে যখন প্রেসক্রিপশনগুলো ছবি তোলার তৌসিরের কাছে পৌঁছায় তখনই ধরা পড়ে এই ডাক্তারের দ্বিমুখী শয়তানি। এজন্য তৌসিররা ডক্টরকে তুলে এনে এমন মৃত্যু দেয়। ডক্টরকে মরে যেতে দেখে রুদ্র আফসোস করে বলে। ইস, বেচারা মরে গেল। রুদ্রের কথায় মিনহাজ মামা মদের গ্লাসে মদ ঢালতে ঢালতেই বললেন, খানকের পোলারা নিজেদের অভ্যাসে নিজেরাই মরে। নাজিম চাচা চুপচাপ সিগারেট টানছিলেন, এতক্ষণ কোনো বক্তব্য রাখেননি। তবে হঠাৎ তৌসিরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বললেন, বাবা তৌসির, তুই এগুলা বাদ দিয়ে ভালো হ। তুই বিয়ে করছস, সংসার আছে তোর, আর কতদিন এই মন্দ কামে থাকবি? নাজিম চাচার কথায় এখানে বসে থাকা সবাই ভিমড়ি খেয়ে যান। আর খাওয়ারই কথা তো, জিনের মুখে আয়তুল কুরসি শুনে এমনই তো হবে। পাপের বাপ প্রায়শ্চিত্তের জ্ঞান দিচ্ছে। তৌসির নাজিম চাচার কথার তোয়াক্কা না করে তাচ্ছিল্যের সহিত উচ্চারণ করে, মন্দ আছে, মন্দই থাকে, ভালো লোকের আবার বদনাম বেশি। রুদ্র তৌসিরের কথায় সায় দেয়। হক কথা ভাই কইছো। নাজিম চাচা রুদ্রের কথায় মুখ বাঁকান। এই তুই আর বেলকি মারিস না। রুদ্র নাজিম চাচার রাগ দেখে হাসে, হেসে উদাস হয়ে গেয়ে ওঠে, ভেলকি মারি, ছোট চাচার রাগে ফাগুনে। তৌসির ওদের এসব ফাউল ঝগড়ায় মন না দিয়ে নিজের জীবনের কথা চিন্তা করতে থাকে। মাঝে মধ্যে তৌসিরেরও ভবিষ্যতের চিন্তা হয়, কিন্তু এই চিন্তা বেশিক্ষণ স্থায়ীও হয় না। সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে। এরই মধ্যে তৌসির তিক্ত গলায় বলে ওঠে, জীবনটা শেখ হাসিনার মতো হয়ে গেছে রে, যেমনি যায় অমনি বদনাম আর বিপদ। নোহমান তৌসিরের কথায় উচ্চস্বরে হেসে তাল মিলিয়ে বলে। নোহমানের বলা হঠাৎ এমন কথায় অট্টহাসিতে ফেটে পড়ে সবাই। হাসির এই মুহূর্তে রুদ্র ফোন বের করে সবার চোখের সামনে একটা ভিডিও ধরে আর শক্ত সুরেই বলে, এই যে দাঁত কেলানি বন্ধ করো, গুলজার তো ভাইরাল হয়ে গেছে, এবার মেয়রের পদ তৌসির ভাইয়ের থেকে না নেয়। তৌসির রুদ্রকে এত সিরিয়াস হতে দেখে তীক্ষ্ণ চোখে চেয়ে ধারণ করে। কি নিয়ে আবার ওই সোতানের ফোলা বগা হইল? রুদ্র এক্সপ্লেন করে, আরে গতকাল ইন্টারভিউতে ওর বউ কথা কইছিল, তখন ওই সময়ে ওর বউয়ের বুকের কিছুটা দেখা গিয়েছিল মনে হয়। আর কোন মাগা ওইটা ভিডিও করে ভাইরাল করে দিছে। ভাইরাল হওয়ার পর ওর বউ লাইভে ওরে লইয়া আয়া কান্নাকাটি কইরা মানুষরে নিজের পক্ষে লইয়া গেছে। এখন সবাই সমবেদনা দিতেছে। আজকে টপ সার্চ গুলজার আর গুলজারের বউ। তৌসিরের কথায় মুচকি হেসে স্বল্প সময় চুপ থাকে, অতঃপর বলে ওঠে, ওই বাল আর ওর জামাই নিজেদের কন্ট্রোভার্সি নিজেরাই করছে, তাহলে আমি এই খেলায় একটু সামিল হই। মিনহাজ মামা সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করেন। কেমনে? তৌসির কেরামতকে ইশারা করে আর বলে, কেরামত, ভিডিও অন কর, খালি আমরা দেখাবি আর সবাই মুখ বন্ধ রাখ।
কেরামত কোনো প্রশ্ন না করে ভিডিও অন করে, কারণ সে জানে তৌসির যাই করবে সঠিকই করবে। তৌসিরের পদক্ষেপ ভুল কখনোই হয়নি আর হবেও না। কেরামত জুম করে ভিডিও শুরু করে। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে ইশারা করে। রুদ্র না বুঝেও মাথা নাড়ায়। তৌসির বলতে শুরু করে। এগুলো আসলে বাজে জিনিস। একজন মহিলাকে কীভাবে হেনস্থা করা উচিত হয়নি। আজকালকে মিডিয়ার অবস্থা তো কুকুরদের মতো হয়ে গেছে। এগুলো কেমন নীতি? মানুষ কী করে আমি সিরিয়াস কিছু ইস্যু ক্রিয়েট করতে পারে জানা ছিল না। এসব মিডিয়া বয়কট করা উচিত। রুদ্র মাথা ঝাঁকিয়ে দুঃখজনক ভঙ্গিতে উত্তর দেয়। ভাই ঠিক বলছেন। কেরামত ভিডিও অফ করে দেয়। নোমান ভ্রু কুচকে জিজ্ঞাসা করে। তৌসির ঠোঁট টেনে তার ছেলের হাসি এনে বলে। কেরামত, গুলজারের যে ম্যানেজার আমাদের হইয়া কাম করে, ওই ভিডিও ওর দিয়া কবি সলে কৌশলে যেন ওই হারে মেরে দেখায় আর বলে ওদের ওর নিজস্ব গুপ্তচর আমার লগে আছে। নাজিম চাচা তৌসিরের মতলব ঠিক ধরতে পারেন না। উনি খানিকটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন। তোর মতলবটা কি? এই ভিডিও যে ওরে যদি দেস, তাইলে ওই সুদানি ফোলা একটারে খারাপভাবে এডিট করে মিডিয়ায় দিব, তখন বুঝবি নে বাস কেমনে আর কত প্রকার। তৌসির নাজিম চাচার নেই চপাট রাগ নিয়ে চেয়ে বলে। এই সাবন্নাথী, বন্ধ করতো তোর বকার প্যান প্যান। আমি যা করতেছি তার ফল বের হলে বুঝবি কি করছি। মিনহাজ মামা নাজিম চাচার দিকে তাকিয়ে বলে। আরে তুই এত কথা কোস না, ও যা ইচ্ছা করুক, বাস খেলে আমরা লগে নাই। তৌসির এই শুনে তিক্ত সুরে বলে। তোদের মতো মগা দুনিয়ায় দুইটা নাই, দেখিস আগামীকাল টপ সার্চে আমি থাকবো। রুদ্র ভুরু কুচকায়। কেমনে? তৌসির হেসে জবাব দেয়। শুধু দেখে যা, এটা রাজনীতির খেলায় এনে ব্রেনটা ইম্পর্টেন্ট। মাগরিবের পর তালুকদার বাড়ির মাগরিবের পরের সময়টা মনোমুগ্ধকর। প্রতিদিনের মতোই মনের মতন আমেজে জমে উঠেছে বাড়ির পরিবেশ। শতকের কাছাকাছি সদস্য সংখ্যা এই বাড়িতে, যার মধ্যে যুবক আর কিশোর ছেলেদের সংখ্যাই অনেক বেশি। মাগরিবের পর বাড়ির চারপাশের উঠোনগুলোতে আলো ঝলমলে পরিবেশ। লাইটগুলো জ্বলে ওঠায় চারিদিক ফকফকা হয়ে আছে, সাথে বইছে মৃদু বাতাস। বাগানের একপাশে রয়েছে খোলামেলা রান্নাঘর, চারপাশটি পিলারের ছাদ দিয়ে দাঁড়িয়ে থাকা। এই রান্নাঘরে গ্যাসের চুলা, লাকড়ির চুলা, ফ্রিজ সবকিছুর ব্যবস্থায় রয়েছে। যার যা ইচ্ছে সে নিজেই এখানে এসে বানিয়ে নিতে পারে। এত মানুষের জন্য বাড়ির মহিলারা সবসময় চা নাস্তা তৈরি করতে পারেন না। ঘরের রান্নাঘর থেকে শুধু মাগরিবের পর একবার আর সকালে একবার সবার জন্য চা নাস্তা তৈরি হয়। এরপর যার যখন চা কফি বা অন্য কিছু খাওয়ার ইচ্ছে হয় সে এখানে এসে নিজের হাতে বানিয়ে নেয়। তালুকদার বাড়ির উঠোনে আর বাগানে দুটোই বেশ প্রশস্ত। 5 তলা বাড়িটির প্রতিটি তলায় 30টিরও বেশি কক্ষ রয়েছে। আর হবেই বা না কেন, এত বড় বংশধর বাড়ির একদিক থেকে অন্যদিকে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়। যদিও এ বাড়িটি এক যুগে আগে তৈরি, তবে এটিকে নতুন করে মডার্ন স্টাইলে মেরামত করা হয়েছে। আজ শুক্রবার হওয়ায় বাড়ির সব পুরুষ সদস্যই বাড়িতে উপস্থিত। এই সময় কেউ হয়তো নিজের ঘরে বসে আছে, কেউ বাড়ির ভেতর টিভি দেখছে, আবার কয়েকজন মিলে দল বেঁধে বাগানে প্রজেক্টর লাগিয়ে সিনেমা দেখছে। কেউ কেউ গেমিং হলে, কেউ কম্পিউটারে গেম খেলায় ব্যস্ত, কেউ কেউ ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলায় মগ্ন, আবার কেউ কেউ চোখে কাপড় বেঁধে একজন আরেকজনকে নারকেল গাছের পাতা দিয়ে উড়াধুরা মারার খেলায় মেতে উঠেছে। আনন্দ কোলাহলে মুখরিত তালুকদার বাড়ি। তবে এসবেরই মধ্যে আলাদা এক সুন্দর তৈরি হয়েছে, আর তা হলো বাগানের ডান দিকটার অপার্থিব সমাবেশ। চারিদিকে শিশুদের কোলাহল, পাখির কিচিরমিচির, আর হালকা বাতাসে দুলছে গাছের পাতা। মাঝখানে দড়ি টেনে সাজানো হয়েছে আসন, যেখানে সারিবদ্ধ হয়ে বসে আছেন তালুকদার বাড়ির যারা মাদ্রাসায় পড়েন, ছোট বড় সবাই প্রায়। তাদের মুখে আগ্রহ, চোখে প্রত্যাশা। সামনে বসে আছেন সবার প্রিয় মোল্লা চাচু। কুইজ প্রতিযোগিতা হচ্ছে এখানে। আর আজকের প্রতিযোগিতার পরিচালক উনি। পরনে সাদা পাঞ্জাবি আর কালো লুঙ্গি, মুখে শান্ত হাসি নিয়ে প্রশ্ন করতেছেন। চলুন কিছু কুইজের প্রশ্ন আপনাদেরকেই পড়াই। মোল্লা চাচুর প্রশ্ন করেন। সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ঠিক তখনই এক কণ্ঠ জোরে উঠে আসে নামজার ইয়াহিয়া।
নাজহার বড় চাচার ছোট তরফের বড় ছেলে খালিদের সন্তান ওর আত্মবিশ্বাসের সঙ্গে বলে। মোল্লা চাচু হাসেন, মাথা নেড়ে বলেন। এরপর পরবর্তী প্রশ্ন করেন। একটি কণ্ঠ উচ্চারিত হয়। মোল্লা চাচু সন্তুষ্ট হয়ে বললেন। উপস্থিত দুজন একসাথে উত্তর দেয়। চারপাশে ছড়িয়ে পড়ে। উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে চারপাশে তাকিয়ে আবারও প্রশ্ন করেন। উত্তর অনেকগুলো আসে, কিন্তু সঠিক মেলে না। পাশ থেকে তালহা ভাই এসে সমাবেশে বসতে বসতে উত্তর দেন। হযরত উজয়ের ছেলের বাবার চেয়ে ১০০ বছর বড় ছিলেন। উত্তর শুনে মোল্লা চাচু মুচকি হেসে আবারও প্রশ্ন ছুড়েন। তালহা ভাইয়ের সৎ ভাই তাইব উত্তর দেয়। তালহা নাম শুনে সবাই মুচকি হেসে তালহা এক নজর ভাইয়ের দিকে তাকান। মোল্লা চাচু ফের প্রশ্ন করেন। সবাই এক কণ্ঠে বলে ওঠে। এবার মোল্লা চাচু বলেন। ওনার সাথে সবাই একই স্বরে পড়ে ওঠে। রজনী প্রায় দ্বাদশের দ্বার প্রান্তে, নিশান প্রায় অন্তিম লগ্নে। নাঝা ব্যালকনিতে রাখা সোফায় বসে আছে, হাতে একটা গিটার ধরা। গতকাল যখন সবাই এসেছিলেন তখন নাঝার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যা আছে সব 7 লাগেজে করে নিয়ে এসেছে আলাদা ভ্যান নিয়ে। নাঝা 2 দিন আগে ওর ছোট চাচুকে বলেছিল, তুমি যদি পারো তাহলে আমার সবকিছু নিয়ে এসো একদিন। আমার রুমের কাবার্ডে যেন একটা সুতোও না থাকে। নাঝার কথা মতোই ওনারা নিয়ে এসেছেন। আজ নাঝাকে কয়েকদিনের সফরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য অনেক পায়তারা করেছেন তারা, কিন্তু নাঝা যায়নি, যাওয়ার ইচ্ছেও নেই। কেনই বা যাবে, কী কারণেই যাবে? প্রতিটি পরিবারে ফ্যামিলি পলিটিক্স নামে একটা বিষয় থাকে, আর সেই ফ্যামিলি পলিটিক্সের শিকার হয় প্রতিটি পরিবারের কেউ না কেউ। নাঝা এমনই এক ইস্যুর শিকার। সে মনে মনে পণ করেছে যতদিন তৌসিরের অধীনস্থ রয়েছে ততদিন তালুকদার বাড়ির ফটক পেরোবে না। সিদ্দিক সাহেবও ফোন দিয়ে মিনতি করেছেন। এই অসহায় মিনতিও নাঝার মন গলাতে পারেনি, কারণ সে জানে যে এসব মনের কথা নয়, শুধুই বাহিরে দেখানো প্রেম। নাঝার 3টে গিটার আছে। একটা সাহেব ভাই দিয়েছেন, একটা ইকরাম আর একটা তালহা ভাই। এই মুহূর্তে নাঝার হাতে যে গিটারটা তা তালহা ভাইয়ের দেওয়া। নাঝা গিটারের তারে হালকা আঙুল বোলাচ্ছে আর এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে এই ভবময়ী বেদনার কথা ভাবছে। এই যন্ত্রণার মুহূর্তে হাজির হয় তৌসির। মুচকি হেসে সোফার সামনে রাখা ছোট্ট মোড়ায় বসতে বসতে নাঝার দিকে চোরা চোখে চেয়ে বলে। কিতা লো আমার ডাকে তিনি, তুমি গানও গাও না কিতা? তৌসিরের ছোড়া ব্যঙ্গবাণীতে নাঝা অতিষ্ঠত অনুভব করে, যাকে বলে বড্ডর চেয়ে বড্ড বেশি অতিষ্ঠতা। গরম চোখে তৌসিরের দিকে তাকায়। তাকানোর উদ্দেশ্য ছিল একটা কড়া কথা বলার, কিন্তু তাকানোর পর সেই উদ্দেশ্যটা গায়েব হয়ে যায়। তৌসিরের মুখের হাসি বরাবরই সুন্দর, শুধু সুন্দর নয়, একদম মন কাড়ার মতো মনোমুগ্ধকর, যাকে বলে তুলনাহীন মুগ্ধতায় পরিপূর্ণ। তৌসির হাসছে, ঠোঁটের কোণ বেয়ে বেখেয়ালি মতে লাল শুরুর মতো পানের পিক গড়াচ্ছে। নাঝার কঠিন চোখের চাহনি নরম চাহনিতে রূপ নেয়। তৌসিরকে পান খেতে দেখেনি, তবে জানে যে তৌসির মাঝে মধ্যে পান খায়, তাও চুন জর্দা এগুলো ছাড়া, শুধুমাত্র পান আর সুপারি। তৌসিরের পান খাওয়া দেখে নাঝার ঠোঁটের কিনারায় এক চিলতে মেকি হাসি ফুটে ওঠে, তাও তার নিজের অজান্তে। নাঝা এটা ঠিকই বুঝতে পারে যে পানের পিক পড়ছে। এই বিষয় তৌসিরের বোধগম্য হয়নি। আজ আবার তৌসিরের পরনে সাদা পাঞ্জাবি আর কালো পায়জামা, একটা হ্যান্ডসাম হ্যান্ডসাম ভাব আসছে তাকে দেখে। নাঝাকে মুচকি হাসতে দেখে তৌসির ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে। কিতা লো, আসো কেন? এই প্রশ্নে নাঝা কি উত্তর দেবে খুঁজে পায় না, তারপরও আলস্য ভঙ্গিতে আলতো গলায় জবাব দেয়। বাহ, আজ তো আপনাকে আলাদা আলাদা লাগছে। নাঝার বলা আলাদা আলাদা কথাখানি বুঝতে পেরে তৌসির মনে মনে একটু খুশি হয়ে অন্তরে বনে। এইসব ওর মাইয়ের থেকে তো জীবনও নিজের প্রশংসা শোনা আমার কাম্য না, কিন্তু তারপরও আলাদা আলাদা বললো মানে ভালোই বলতেছে। আমার মতো কাবরে যে ভালো কইলো এটাই অনেক। একটু ভাব নেই, নাইলে নয়তো ইমেজটা নষ্ট হয়ে যাইব। এমনিতে ইমেজের যে হাল। এই ভেবে তৌসির নিজের ঠোঁটের কিনারে এক তীর্যক হাসি টেনে ধরে।
দুই হাত উঁচিয়ে পাঞ্জাবির কাঁধের ভাঁজটা একটু টেনে তুলতে তুলতে ভাব নিয়ে রঙ্গ গলায় বনে। তা হ্যান্ডসাম লাগতেছে ওইটা কও না কে? আলাদা আলাদা কর কি আছে? তৌসিরের উচ্চারণ করা বাণী শুনে নাঝা বিরক্ত হয় নিজের ওপরই। কেন যে মুখ ফসকে বলতে গেছিল, ধ্যাত, বেজায় বিরক্ত গ্রাস করে ওকে। বিরক্তি মেশানো শ্বাস ছেড়ে তৌসিরকে তুচ্ছতার সূচক কণ্ঠে জিজ্ঞাসা করে। জীবনে শুনেছিলেন কোনো মেয়ের থেকে এই কথা যে এখন আশা করছেন? তৌসিরও জবাবে উপহাস মিশ্রিত সুরে শোধায়। আরে কিছু কও না, আমার ডাকিতে নেই। শুনছি মানে প্রেমের প্রস্তাব পর্যন্ত দেখছে অনেক লোক। আমি মন্দ হইলেও দেখতে সুন্দর আছে বটে। নাছা এই শুনে মনে মনে ভাবে সে তো পাবেনি চোখ ধরার মতো মানুষ যে, কিন্তু মুখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। তাহলে প্রেম করেননি? তৌসির এই শুনে কিঞ্চিত বিরক্ত ভাবে বলে। আর এসব ফাউল কামে আমার ইন্টারেস্ট ছিল না। কেন ছিল না? তৌসির ক্ষীণ শ্বাস ছেড়ে শোধায়। যুদ্ধে যাও ঘোড়ায় কি আর বিয়াতে নাচে? তৌসিরের কথার মর্ম বুঝতে পেরে নাছা পেছন পাশ ঘাড় ঘুরিয়ে এক নজর চেয়ে আফসোসের সুরেই বলে। ইস, একটা প্রেম আপনার কপালে জুটলো না। জুটলে আমি আপনার কপালে জুটতাম না। সত্যি আমার মতো কাবার কপালে তোমার মতো রত্ন সমতুল্য ডাকাত কেমনে জুটলো? ওইটা আমি নিজেও ভাইবা পাই না। ডাকাত ডাকাত শুনতে শুনতে কান পচে মগজে ধরে যাচ্ছে নাঝার। আর মেনে নিতে না পেরে ক্লান্ত চিত্ত হয়ে তিতস্বরে বলল। আমি কি ডাকাতি করলাম? তৌসিফ এবার আর প্রতি সময়ের মতো নাঝার কথায় তর্কে যায় না। উল্টো তা উপেক্ষা করে বুক চিরে মর্মের ভাব নামিয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে নাঝার মুখ নিরীক্ষণ করে। ইস, ওর মুখপানে দৃষ্টি নিবদ্ধ রাখতে তৌসিরের মন মোহান্ধ হয়ে যায়। তৌসির প্রায় ভুলে যায় কোথায় বসে আছে, কি তার করণীয়। নাঝার লাবণে তৌসিরের তৃপ্ততায় আচ্ছন্ন। তৌসির পলকহীন চোখে অবিরাম তৃষ্ণা নিয়ে চেয়েই থাকে নাঝার নেই। চারিদিকে আলতো বাতাস বইছে, অক্টোবরের রাত বলে কথা। এরই মধ্যে চাঁদের কনকনে জ্যোৎস্নায় নাঝা বসে আছে। চাঁদের আলো এসে উপচে পড়ছে নাঝার মুখপানে। ওর ত্বক তুষার ধবল ও স্নিগ্ধ শুভ্র হওয়ায় অতি মোহময় লাগছে। এই শুভ্র লাবণ্যময়ী মুখমণ্ডলে চাঁদের আলো পড়ে এক অনুপম আভা সৃষ্টি করছে। নাঝার চোখ জোড়া তো সবসময় ভয়াবহ সৌন্দর্য বহন করে। এই আখিদয় শুভ্রায় শ্যামল মরকত মনির মতো অন্তঃসলীলা। তার ওপর এই প্রহেলিকাময় নেত্রকোণে আজ ক্রোধের বদলে ললিত মৌনতা সঞ্চিত। নাঝার এই অবগুণ্ঠিত দৃষ্টিপাত যাহা ক্ষণমাত্রে তৌসিরের চিত্ত হরণ করেছে, যে এই নয়নার চাহনিতে পতিত হইবে সে নিশ্চয়ই চিরতরে বিলীন হইবে, যে নাঝার এই সম্মোহনী দৃষ্টির ফাঁদে আবদ্ধ হবে, ধ্বংসই তার জন্য চিরন্তন রইবে। নাঝার কেশ তরঙ্গগুলো বড্ড প্রিয় তৌসিরের। এই কেশ তরঙ্গগুচ্ছ শুধু তরঙ্গ নয়, এ তো তাম্রাভ্র কৃষ্ণ কেশদাম। এই সুরঞ্জিত কেশগুচ্ছ নাঝার কাঁধের ওপর দিয়ে নেমে এসেছে, ওর অপরাজেয় রূপকে আরো অলঙ্কৃত করে নিয়েছে। নাঝা এই মুহূর্তে সৌন্দর্যের প্রতিভু, যার দিকে চেয়ে থেকে তৌসিরের দৃষ্টি তৃষ্ণাচ্ছন্ন এবং মোহান্দ। তৌসিরের সত্তা নাঝার রূপে বিগলিত হয়ে গেছে। তৌসির তন্ময় চিত্তে চেয়ে রয় তো রয়ই, আর তার এই চাহনি পলকহীন। এই চাওয়া শুধু দেখা নয়, রূপের উপাসনা। নাঝার বিহ্বলতা এতটাই তাত্ত্বিক যে তৌসিরের জ্ঞানেন্দ্রিয় নাঝার লাবণ্যের বিভায় আচ্ছন্ন। তৌসিরের মুখে কোনো ব্যঙ্গতা নেই, ও শুধু তৃষ্ণাচ্ছন্ন নয়নে এবং নিষ্পলন্দ দেহে নিজস্ব ভাবাবেগ নাঝার রূপসুধায় ডুবে আছে। তৌসিরের এই চাহনিতে নাঝা মনোবিরক্ত নিয়ে বলে। এমন গাঁজাখোরের মতো আমার দিকে তাকাবেন না। তৌসির নাঝার কথার জবাবে মৃদু হেসে বলে ওঠে। দূরবেরি, গাজার থেকে তোমার চোখে নেশা আরো বেশি ভয়ঙ্কর। আমার চোখের দিকে তাকাবেন না আপনি। না থাকি আর কি পারি? সাপের মতো সবুজ তোমার ওই চোখ দুইটা মেলা সুন্দর। সাপের মতো চোখ? এ কেমন তুলনা! সাপের সবুজ চোখ আছে মানল নাঝা, কিন্তু তাই বলে তৌসিরকে এভাবে অপমান করবে?
নাঝা ধৈর্যচ্যুত হয়ে বলে। আপনি আমার সাপ কেন বললেন? তৌসির এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে উঠল। সাবর মাইয়া, এমন রাগ করিও না। আমি কইতাছি, সাপের মতো চোখ তোমার, সুন্দর আছে, এটাই কইলাম। আপনার বলার প্রয়োজন নেই। আপনি আমার দিকে তাকাবেনও না আর এসব বলবেনও না। তৌসিরের এই সুন্দর মুহূর্তে তর্ক তর্ক বার্তা হজম হয় না, তাই কথা ঘোরাতে নমনীয় ভাষায় বলে। হাতে গিটার যখন নিছ, একটা গান শোনাও না। তার আবদার শুনে নাঝা তীর্যক সুরে জবাব দেয়। আমি পারবো না। তৌসির ক্ষীণ গলায় আবারও বলে। তুমি শোনালে আমি শোনাবো, শোনাও না একটা। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের দিকে খানিক সময় তাকায়, তারপর গিটারের তারে আঙুল বলিয়ে স্নিগ্ধ আর কাতর সুরে গাইতে শুরু করে। এই গেয়ে আকাশের দিকে চেয়ে গেয়ে ওঠে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? নাঝার গান শেষ করে। নাঝার গলায় গানটা শুনে তৌসিরের বোধগম্য হতে দেরি হয় না। এই মাইয়া তো পুরনো প্রেমিকের প্রেমে মজেছে, আর মজেই এমনই বিরহের গান গাচ্ছে। তৌসির এবার নাঝাকে প্রশ্ন করে বসে। যাকে পছন্দ করো তার কথা মনে হলো নাকি তোমার? নাঝা তৌসিরের করা প্রশ্নে মৃদু হেসে শোধরায়। যার বাস অন্তরের অন্তঃস্থলেই তাকে মনে করার প্রয়োজনই বা কি? আচ্ছা, এখনো তার উপর সুযোগ যদি পাও, তাহলে কি করবা? তৌসিরের করা এই প্রশ্নে নাঝা শুধু দীর্ঘশ্বাস ছাড়ে। তৌসিরের ধারণাও নেই নাঝা কতখানি চায় তালহা ভাইকে। নাঝা নরম গলায় উত্তর দেয়। তাকে পাওয়ার লোভ আমার পরপার অবধি থেকে যাবে। নাঝার মুখের কথায় বেশ অস্বস্তি হয় তৌসিরের। কেন এই অস্বস্তি তা তৌসিরের অজানা। তৌসির চুপ করে যায়। নাঝা আবারও বলে। আমার ঘোলাটে মস্তিষ্ক, আমার স্থির কম্পাঙ্ক, আমার কাল্পনিক চিন্তা চিত্ত সবটাই জুড়ে সে। তৌসির এবার দম বাঁধা দীর্ঘশ্বাস ফেলে বড্ড অসহায় ভঙ্গিতে জিজ্ঞাসা করে। আচ্ছা, আমি কি কোথাও আছি? নাঝা তৌসিরের কথায় মৃদু হেসে শোধায়। আছেন তো, আমার বর্তমানে, আমার ভবিষ্যতে, আমার অধিনায়ক রূপে, যাকে আমার মস্তিষ্ক মেনে নিতে চাইলেও মন বারবার প্রত্যাখ্যান করে। নাঝার বলা এই উক্তি তৌসিরের মনে বেশ ঝাঁকিয়ে বলে। তৌসিরের এসব বিরহের ইতি কাব্য শুনতে আর ভালো লাগে না, তাই একটু নড়েচড়ে বসে বলে। তুমি গিটার বাজাও, আমি গাইবো। কোন গানের? আমি শুরু করছি, তুমি শুনে বাজাও। এই বলে তৌসির খানিকটা ভারী কিন্তু উষ্ণ সামান্য কর্কশ গলায় শুরু করে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? এই লাইনটা তৌসিরের টানে দীর্ঘ করে, শব্দের মাঝে একটু কম্পন হয়। সুপ্রায় ভেতরের কষ্টটা গলার ভাঁজে আটকে আছে। নাঝা গানটা শুনে আটকে ওঠে, খানিক মুহূর্ত স্তব্ধ হয়ে রয়, অতপর কাপা হাতে গিটারের তারে সুর তোলে। তৌসির যখন দেখে নাঝা সুন্দর মতো টান টেনেছে গিটারে, ও আবারও একই গলায় গেয়ে ওঠে। বন্ধু তোর খুঁজে বেড়াই, সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে? বন্ধু তোর খুঁজে বেড়াই, সকাল দুপুর রাতে। এই গেয়ে আক্ষেপী গলায় একটু আওয়াজ দিয়ে গেয়ে ওঠে। আগুন জেলেও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেম ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। আগুন জেলেও পুরলাম আমি, দিলাম তাতে ঝাঁপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। এক পর্যায়ে তৌসিরের গান শেষ করে। তৌসিরের গাওয়ার ধরনটা ছিল একদমই বিষাক্ত, যেমনটা গায়কের গলায় লেগেছে শুনতে একদমই নিখুঁত রূপে ধারণ করেছে প্রতিটি লাইন গানের। কিন্তু নাঝার বুকে ভয় ঢুকেছে এতে। আচ্ছা, তৌসির কেন এই গান তারই সামনে গাইল? তৌসির কি জেনে গেল সব? না, কিভাবে জানবে? নাঝার হাত পা ঠান্ডা হয়ে যায়। যদি তৌসির ওইসব বিষয় অবগত হয়, তাহলে আজই নাঝার শেষ রাত। তৌসির কুকুরের মতো মারতে মারতে নাঝাকে মেরে ফেলবে। সব শেষ হয়ে যাবে, সব। নাঝা এগুলো ভেবে হাঁসফাঁস করতে থাকে ভয়ে আতঙ্কে।
ভেতর খুইয়ে যেতে থাকে, হাত পা অবশ হয়ে যাওয়ার। নিজের হাতে ধরা গিটারটি পাশে রেখে দেয়। এমন মুহূর্তে তৌসিরের মনে পড়ে একটা কথা, তাই ফট করে বলে ওঠে। তালুকদারে মাইয়া, একটা জিনিস আনছি তোমার লাইগা। নাছা ভয়ে ভয়ে ভ্রু কুচকায়। এই কিপটে আর কি আনবে ওর জন্য? সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করে। কি? তৌসির মৃদু হেসে পাঞ্জাবির পকেট থেকে একটা আধা শুকনো নিমের ডাল বের করে নাঝার দিকে এগিয়ে দিয়ে বলে। মিসওয়াকের কথা যে বলছিলাম, নাও। নাঝা শান্তির শ্বাস ফেলে। যাক, অমন কিছু না। হাত বাড়িয়ে মিসওয়াকটা হাতে নেয়। প্রথমে ঠিক বুঝতে পারেনি এটা নিমের ডাল, তবে হাতে নিয়ে বুঝতে পারে এটা নিমের ডাল। তৌসির এটাকে মিসওয়াকের শেপ দিয়ে নিয়ে এসেছে। নাঝা দাঁতে দাঁত চেপে তৌসিরের দিকে স্বল্প ক্রোধ নিয়ে চেয়ে বলে। নিমের ডাল কেন? তৌসির সহজ সরল ভাবে উত্তর দেয়। মিসওয়াক, একটা 30 টাকা, তাই নিমের ডাল দিয়েই করে নাও, দাঁতের মারিও ভালো থাকবো। নাঝা রাগ করে নিমের ডালটা ফেলতে নিয়ে বলে। লাগবে না আপনার আমায় এনে দেয়ার। আমার সবকিছু এনে দিয়েছেন আমার পরিবার। এই বলে ডালটা ফেলতে যায়, কিন্তু এতে নাঝা ব্যর্থ হয়। তৌসির ঝাপটি মেরে তার হাত থেকে ডালটা নিয়ে বলে। ও আমার সেটের বাল, তো না লাগলে ফেলে দিও না, আমার লাগবো। এই বলে ডালটা নিজের হাতে নিয়ে নেয়। নাঝা আর কোনো বাক্য ব্যয় করে না, চুপচাপ উঠে রুমে চলে যায়। নাঝাকে চুপচাপ যেতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়ায়। রং ধনুর কাছে অত রং নাই যত রঙের রূপ আমার বউ ধারণ করে। এখন অতন্দ্র প্রহর, রাত্রি তিমিরের ঘন আবরণে ঢেকে রেখেছে চরাচর। সব নিস্তরঙ্গ হয়ে আছে নিস্তব্ধতার রাজত্বে। নিদ্রাচ্ছন্ন তৌসিরকে আচমকায় ওর বিবিজান ফোন করে বাড়ির পশ্চাৎভাগে ডেকেছেন। এই স্থানীয় নিশীথ প্রহরে এমন অপ্রত্যাশিত আহ্বানে তৌসিরের কৌতূহল আর বিস্ময় নিয়ে নিদ্রা ত্যাগ করে উঠে এসেছে। তৌসির বেশ অবাক হয়ে পদক্ষেপ ফেলছে, কারণ বাড়ির পেছনে কোনো বসতি বা কার্যক্ষেত্র নেই। ওটা একেবারেই জনমানবহীন এক শুনশান জায়গা। এই নিবিড় অন্ধকারে এমন রহস্যময় আহ্বান কেন? এই প্রশ্ন ওর মনে কৌতূহলের ঢেউ তুলে বারংবারই। এইসব আওড়াতে আওড়াতে বাড়ির পেছনে আসে। বাড়ির পেছনে ঠিক মাঝামাঝি স্থানে এসে দাঁড়াতেই তৌসির চমকে ওঠে। সেখানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে নাজেম চাচা আর রুদ্র। তাদের সামনে একেবারে কেন্দ্রে তার বেবি যেন দাঁড়িয়ে আছেন। ওনার হাতে ধরা একটা রক্তাক্ত লোহার কুঠার। কুঠার থেকে টুপ টুপ করে রক্ত মাটিতে গড়িয়ে পড়তেছে। এই দেখে তৌসির থমকে মনে মনে ভাবে। এই বুড়ি আমার কারো উপরে পাঠাইলো। হতবিহ্বল দৃষ্টিতে তৌসির চারিদিকে চোখ ঘোরায়, আর তখনই ওর দৃষ্টিতে এসে একজন অর্ধবয়স্ক মহিলার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। মাথাটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একপাশে পড়ে আছে, আর দেহখানি পড়ে আছে অন্যখানে। এই ভয়াবহ দৃশ্য দেখে তৌসিরের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। ও কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করে। এ কি বিপত্তি ঘটিয়েছ তুমি বিবিজান? এ কি কাণ্ড? তৌসিরের মুখ থেকে নিঃসৃত হওয়া বাণী বেবিজাদের কর্ণপাত হতেই তিনি চোখ পাকিয়ে তৌসিরের দিকে তাকিয়ে কড়া গলায় ধারণ করেন। তৌসির বিবিজাদের থেকে এই কাহিনী শুনে নাজিম চাচার দিকে তাকিয়ে বলে। আমি কি কইতাম, ছোট চাষার দায়িত্ব ছিল না এই মহিলা? এর তো দাদা জান ধরে আনছিল। বেবিজান কটমট করে নাজিম চাচার দিকে চেয়ে বলেন। তৌসির ফুস করে শ্বাস ছেড়ে বলে। আমি এসব কোনোতে জানি না, তোমার ছোট ডেকারায় বলো যা বলার। বেবিজান হাত থেকে কুঠারটা ফেলে দিয়ে দু কদম এগিয়ে এসে নাজিম চাচার কান টেনে ধরে দাঁতে দাঁত পেশে বলেন। এই বলে নাজিম চাচার কান ছেড়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেন তার গালে। নাজিম চাচা মায়ের হাতের মার খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। এটা প্রথম না। তৌসির, মিনহাজ মামা, রুদ্র, এমনকি তৌসিরের আব্বা সহ এখনও বিবিজানের হাতের মার খান। তো নাজিম চাচার খাওয়া বড় কোনো বিষয় নয়। উনি থাপ্পড় খেয়ে বলেন। আম্মা আম্মা আর মাইরো না, আমি বুঝি নাই এমন হইব। বিবিজান এবার রুদ্রের দিকে হাত বাড়ান তাকে মারতে, সাথে দাঁত চেপে বলেন। রুদ্র মায়ের ভয়ে লাফ দিয়ে সরে গিয়ে আমতা আমতা করে বলে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন প্লিজ মিসেস শিকদার। এই শুনে বিবিজান রুদ্ধ ক্রোধে চোয়াল শক্ত করে তীব্র স্বরে বলেন।
সিমরানের কথা শুনে রুদ্র এক লাফে আবারও জায়গায় এসে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বলে, না না না, আমি সব কাম পারি। আমি এখন থেকে ভালো হইয়া যাবো। বেবি জানার তর্কের জড়ান না, কারণ সময় এখন রজনীর অন্তরতম ক্ষণে। ফজরের আগে লাশটা গুম করতে হবে, তিনি নাজিম চাচা ও রুদ্রকে বলেন। এই বলে তৌসিরের দিকে তাকিয়ে বলেন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এত রাতে না গেলে হয় না বেবিজান, আমার বউ ঘরে একলা, ডরাই যদি। বেবিজান এই শুনে মুখ ভেঙচিয়ে বলেন। তৌসির খানিকটা অপ্রস্তুত হয়ে বলে। না না, কি যে কও, ও ডরায় আর কি। তৌসির মাথা নাড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর মনে মনে বলে, বুড়ির বুড়ি, এক পা কবর আর এক পা রাইখা কি রাজত্বটাই না করতেছে। নাজিম চাচাকে রুদ্র ফিসফিসিয়ে বলে। আজ একটা বউ থাকলে আমারও এমন বউয়ের উশিলা দেখাইতে পারতাম। নাজিম চাচা রুদ্রের দিকে বিরক্তি চোখে চেয়ে বলেন। আমাদের মতো বিশ্ব বদমাশদের বউ দিয়া ঠেকতনি মানুষ। কাম কর বেটা। তৌসির ঘরের দরজা আলগোছে খোলে, ঘরে প্রবেশ করে। আলগোছেই খুলল যাতে নাঝা টের না পায়। ঘরে ঢুকে সামনে তাকাতে দেখে নাঝা জায়নামাজে বসে আছে। ওর পাশে ওর 3 বিড়ালও বসে আছে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ এগিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। খুব ঘুম পাচ্ছে, নিদ্রার তলদেশে ডোবা অতি প্রয়োজন। এই ভেবে তৌসির বালিশে মাথা রাখতেই নাঝার গলা কান ভেসে এলো। শখ মিটিয়ে এলেন নাকি পরনারী থেকে? এই প্রশ্নে তৌসিরের মন বেজায় ক্রোধ জন্ম নেয়। কেন এমন কথা বলল নাঝা? সব সময় শুধু মন্দ ভাবনা ভাবে তৌসিরের সম্পর্কে। ক্রোধ জন্ম নিলেও তথাপি নিজের ক্রোধ সংকোচ করে শান্ত গলায় বলে। অন্য কামে গেছিলাম বাইরে, তুমি যা ভাবতেছো তা না। নাঝা ঠিক বিশ্বাস করতে পারে না তার কতখানি, তাই আরো ক্ষীণ গলায় শোধায়। ধোয়া তুলসী সেজে কি লাভ? সত্য আমাদের দুজনেই জানা। তৌসির নাঝারেই কাঠিন্য কথায় এবার ক্রোধ ভরে উচ্চারণ করে। অতিরিক্ত কিছুই ভালো না তালুকদার মাইয়া, তুমি বেশি বলতেছো। বাহ, দোষ করবেন আর দোষী বললেই বেশি হয়ে যায়। তৌসির শান্ত স্বরে শোধায়। নারী দোষ ব্যতীত জগতের সমস্ত দোষের বিষ আমার রক্তে মিশা। নাঝা আর তর্কে যায় না, চুপ হয়ে যায়। হয়তো এটাই সত্য, তথাচ মস্তিষ্ক মেনে নিতে পারলেও অন্তর ঠিকই বলে এগুলো মিথ্যা, সব মিথ্যা। নাঝার এই নীরবতা দেখে তৌসির সিলিংয়ে তাকিয়ে তাবাসসুম হেসে বলে। বিশ্বাস করলে না আমারে? নাঝা ম্লান হেসে মৃদু আওয়াজে ধারণ করে। বিশ্বাস করতে তো চাই, কিন্তু পরক্ষণেই কানে বাজতে থাকে আপনার নামে শোনা দুর্নামের কাসর ঘণ্টা। তৌসির দুর্নামের কথা শুনে খানিকটা হাসে, তারপর বলে। তিরস্কারের লীলাভূমিতে মুখোশ ছাড়া বাস করি, দুর্নাম তো থাকবই। এই বলে কিছু মুহূর্ত চুপ থেকে ফের বলে। তাই বলে এগুলো বিশ্বাস কইরা আমার ঘেন্নাই বা? আপনার প্রতি আমার কোনো ঘৃণা নেই। তাহলে আমার দোষ দিয়ে সবসময় কথা কেন কও? ওটা আপনার অভ্যেসেই বলি। এই বলে নাঝা একটু দম নেয়। যে অভিমানটা এতক্ষণ সযত্নে লুকিয়ে রেখেছিল তা আবার প্রকাশ করে। এই মাঝরাতে আমায় একা এই ঘরে কোন বিবেকে রেখে গেলেন আপনি? এটা তো আমার বাপের বাড়ি না, ভয় হয় আমার একা থাকতে। তৌসির এই শুনে মনে মনে ভাবে। ওহো, এই ব্যাপার। এই কারণে এমন নাগিন আমার লগে এমন তেরামি করতেছে। তৌসির আলতো হেসে বলে। আচ্ছা, আর জীবনও যেতাম না তোমার থুইয়া। এখন আও ঘুমাই। আপনার মতো তো বেদিন না আমি, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যাব। বেদিন শব্দটা শোনা মাত্র তৌসিরের আত্মসম্মানে লাগে। সে প্রায় চেঁচিয়ে উঠে বলে। এই বেটি মুখসিনাল, আমার বেদিন কইস না, আমি শুক্রবার নামাজ পড়ি। নাঝার সর্বাঙ্গ যেন চলে যায় এই অদ্ভুত যুক্তিতে। সমস্ত ক্ষোভ উগরে দিয়ে বলে। সারা সপ্তাহ বুঝি পিরিয়ড থাকে আপনার, তাই শুধু শুক্রবার নামাজটা পড়েন? এই কথা শুনে তৌসিরের রাগ আর বিস্ময় থম মেরে যায়। সেই 19-20 সালে ফেসবুকে সে এমন টাইপ নামাজ না পড়া নিয়ে কথায় কত পোস্ট দেখেছে, নিজেও কতটা হাহা রিয়াক্ট দিয়েছে। সেই সময় সে নিজেও অন্যদের এসব বলে ঠাট্টা করত, কারণ তখনকার তৌসির সব জাউরামি এক পাশে রেখে নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করত। কিন্তু এখন আর তা হয় না, যদিও একেবারে ছাড়েনি।
হায়রে কপাল, সেই মানুষকে যা বলে তামাশা করত আজ তার নিজের বউই তাকে সেই কথা ফিরিয়ে দিচ্ছে। এই দুঃখ কই রাখবে? এই মাইয়া তো বহুত বেত্তমিস। তৌসির এবার থমথমে কড়া গলায় পুনে। তোর এতদিন ভাবতাম খারাপ, কিন্তু এখন দেখতেছি তুই বিশ্ব খারাপ। খারাপ কথাটা শুনে নাঝা দমন করা রাগে কড়া গলায় ছুড়ে। আমি যখন এতই খারাপ তাহলে করেন না আমার সাথে সংসার। তৌসির বড্ড বিরক্ত হয় এই কথায়, মনে মনে ভাবে। তোর মতো দুশ্মনের মাইয়ার লগে সংসার কি আর ইচ্ছা করে করতেছি নাকি? বেবি জানার আমার বাদিমা বাপ জোর করে গলায় ঝুলাইছিল বইলাই হাইছে আমার এই অবস্থা। তৌসির উপেক্ষার তিক্ত সুরে বলে। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, ঠিক তেমনি তোমার লগে ঘর করলেও বিপদ, না করলেও বিপদ। তৌসিরের কথার উত্তরে নাঝার ঠোঁটে এক ফালি শুষ্ক হাসির রেখা ফুটে ওঠে। এখন আর তর্ক করে না, নিরুত্তর থাকে। ইদানিং তার বড় অবসন্ন লাগে প্রতিদিনের এই অন্তহীন বিতণ্ডা। নিজের সবটুকু জীবনী শক্তি নিংড়ে দিচ্ছে। এই তর্কের কোনো কুল কিনারা নেই। না, এভাবেই নিজেকে ক্ষয় হতে দেওয়া যাবে না। ও মনকে শক্ত করে নিজেকে সামলাতে হবে। তৌসিরের সাথে বাদানুবাদে জড়ালে সেই আগুনে ঘি ঢালা হবে। তার চেয়ে এই নীরবতা শ্রেয়। এই বৃথা বাক্য ব্যয় করে আর কি বা হবে? দিন শেষে মানুষটা যেমনই হোক তাকে আঁকড়েই তো না ঝাঁকে এই সংসার সমুদ্রে ভাসতে হবে। তাকে মেনে নেওয়া, মানিয়ে চলাই এখন তার নিয়তি। এই ছটফটানি, এই অস্থিরতা এখন বড্ড অর্থহীন। ফজরের পর নাঝা ফজরের নামাজ শেষ করে তেলাওয়াত করে একটু বাগানে হাঁটতে গিয়েছিল, কিন্তু হালকা ঠান্ডা লাগায় তার বেশিক্ষণ হাঁটেনি। ফের ঘরে চলে এসেছে। একটু ঠান্ডা লাগলেই ওর আবার হাঁচি দেওয়া শুরু হয়ে যায়, আর হাঁচি দিতে দিতে সারা শরীর নড়ে, জ্বরে ওঠে, জ্বর উঠে যায়। এই সমস্যা নাঝার ছোটবেলা থেকে। সিজারে জন্ম হওয়ায় অল্পতে অসুস্থ হয়ে যায়। ওর আর ওর ভাই নাঝারের একই সমস্যা। ওরা ছুঁইতে মরা পাতার মতো, একটু আঘাতেই নুয়ে পড়ে। ঘরে এসে এখন শুয়ে শুয়ে রিলস দেখতেছে। বাড়ির রান্নাঘরে আজ আর যায়নি। তৌসির পূর্বের দিকে পা দিয়ে বিছানায় শটান ভঙ্গিতে শুয়েছে, আর নাঝা তার বুকের মধ্যস্থলে মাথা রেখে দক্ষিণ দিকে পা দিয়ে বা হাঁটুর ওপর ডান পা তুলে আয়েশ করে শুয়ে ইনস্টাগ্রামে রিলস দেখতেছে, তাও সাউন্ড ফুল দিয়ে। তৌসির নাঝার এইসব কাণ্ড খুবই বিরক্ত, খুবই। আর হবেই না কেন? তৌসিরকে যে বড্ড জ্বালাচ্ছে নাঝা। এই যে তৌসিরের বক্ষে মাথা রেখে শুয়েছে, তাতে তৌসিরের অসুবিধা নেই, আপত্তিও নেই, কিন্তু নাঝা শান্তিতে শুয়ে নেই, বারংবার মাথা নাড়াচাড়া করছে। এর ওপর নিজের লালচে কালো চুলগুলো খোপা খুলে তৌসিরের চোখে মুখে গলায় ছড়িয়ে দিয়েছে। সাথে তো ফোনের সাউন্ড আছেই। এই সাউন্ডটাই বেশি বিরক্ত করতেছে তৌসিরকে। ঘুম লাগলেই ভেঙে যাচ্ছে। তৌসির কিছু বলার জন্য মুখ খুলবে, তার সাধ্যও নেই। মুখ খুললেই নাঝার চুল তার মুখের ভেতর চলে যায়। তৌসির হাত দিয়ে নিজের মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে আধঘুমি গলায় বলে। নাজা, সাউন্ড কমাও। সাউন্ড কমানোর কথা শুনে নাঝা কিছু সময় নীরব থাকে, তারপর কমায়। এ দেখে তৌসির আর কিছু বলে না। তথাপি খানিক মুহূর্ত পর নাঝা ফাজলামি করে আবারও ভলিউম বাড়িয়ে দেখতে থাকে। তৌসির কানের কাছে ফোন নিয়ে ধরে, তারপর আবার সরিয়ে আনে। ওর নিয়ত করে নিয়েছে তৌসিরকে এখন আর ঘুমাতে দেবে না। তৌসির নাঝার শয়তানি ধরতে পেরেও চোখ বুজে রয়, ভাবে হয়তো কিছু সময় পর ফাজলামি বন্ধ করে দিবে, কিন্তু তা আর হয় না। নাঝা অনবরত এমন করতে থাকে। না, এবার আর সহ্য করা যাচ্ছে না। এই মেয়ে চরম থেকে চরম বেয়াদব। তৌসির বেশ বিরক্ত হয়ে চোখ খুলে ধমকায়, এই বল, তুই সবার সাউন্ড কমা, আমার ঘুমাইতে দে। কিন্তু নাঝা এসবের তোয়াক্কা করছে না। ও রিল সাউন্ড দিয়েই দেখে যাচ্ছে। তৌসির চোখ বুজে তাও শুয়ে আছে, মনে মনে ভাবছে। বদমাশনের যা ইচ্ছা করুক, আমি একটু ঘুমানোর চেষ্টা করি। তথাপি ঘুমকে আছে। সাউন্ডের কানে জ্বালা ধরে যাচ্ছে। তৌসির চোখ খুলে নাঝার দিকে চেয়ে বলে, এই, তোর সমস্যাটা কি কত? এমন করতেছিস কেন? ঘুমাইতে দেস না কেন আমারে? কতবার বলছি সাউন্ড কমাইতে। নাঝা তৌসিরের গালি শুনে চোখ ঘুরিয়ে ওর দিকে তাকিয়ে আর বলায়, বেলা 7টা বাজে, আর ঘুমানোর প্রয়োজন নেই, উঠুন। নাজা, রাতে আমার ঘুম হয় নাই, তুমি জানো।
তাই ঘুমাতে দাও। হয় আমার বুকের উপর থেকে সরো, নয় ফোন রাখো। আরো সুন্দর করে বলুন, তাহলে কমাবো। আচ্ছা ম্যাডাম ডাকাইতুনি, দয়া করে আপনার স্যাটের বেলা সাউন্ড কমান। নাঝা আর তৌসিরের কথায় কিছু বলে না, ফোনের সাউন্ড আলগোছে কমিয়ে রিলস দেখতে থাকে। নাঝাকে এমন শান্ত থাকতে দেখে তৌসির আবারও চোখ বুজতে বুজতে নিজের ডান হাতটি আলতো করে বাড়িয়ে দেয় নাঝার পেটের ওপর। হঠাৎ এই স্পর্শে নাঝা সামান্য কেঁপে ওঠে। শির দ্বারা পেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। এই অনুভূতি তার কাছে নতুন নয়। যখনই তৌসির তাকে স্পর্শ করে এমনই কেমন এক অদ্ভুত শিহরণ জাগে নাঝার ভেতর। সারা শরীর মৃদু কাঁপতে থাকে, লোমকূপগুলো পর্যন্ত চঞ্চল হয়ে ওঠে। দেহ জুড়ে এক অবসন্নতার রেখা বয়ে যায়। মনে হয় কেউ সব প্রায় স্থবির হওয়ার ওষুধ খাইয়ে দিয়েছে ওকে। এর মধ্যে তৌসিরের স্পর্শগুলো বড্ড চঞ্চল, যেমনটা সে নিজে। সারাদিন টই টই করে ঘোরে, এক জায়গায় কোমর শক্ত করে বসে না, ঠিক তেমনি তার স্পর্শও কোথাও স্তব্ধ হয়ে থাকে না। তৌসিরের হাতের চঞ্চল আঙুলগুলো নাঝার উদর জুড়ে এক মায়াবী বৃত্ত আঁকতে শুরু করে। নাঝা মুহূর্তের অস্থির অস্বস্তি কাটিয়ে নিজেকে দ্রুত সামলে নিয়ে তৌসিরের হাতের ওপর নিজের হাতটি রাখে, আর তৌসিরের হাত সরিয়ে দিতে দিতে ফিসফিস করে বলে। আহা, হাত সরান। তৌসির হাত সরায় না, উল্টো মুঠো করে ধরতে ধরতে বলে। তুমি তোমার হাত সরাও। মুঠো করে ধরায় নাঝা অল্প ব্যথায় তৌসিরের হাতের আঙুলগুলো চেপে ধরে, কাতর হয়ে বলে। আরে এভাবে ধরবেন না, কাতুকুতু লাগে। তৌসির ওর এসব কথা কানে তোলে না, আগের মতোই ধরে রায়। তৌসিরের এই কাজে নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের হাত সরিয়ে আনে। এবার যা ইচ্ছে করুক এই লোক, নিজের সব কিছুই তো এই লোকেরই, তাহলে এত সংকোচ দিয়ে কি হবে? প্রয়োজন নেই তো এই সংকোচের, এই বিরক্তির। তৌসির ঘুমের দেশে তলাতে শুরু করে, ওর হাতের ছোঁয়া আলতো হয়ে আসে। এমনি সময় বিবিজান চিৎকার করে ওঠে। এই বলে দরজা ঠাস করে মেলে বিবিজান ঘরে প্রবেশ করেন। দরজার ছিটকিনি নাঝা দেয়নি বিধায় তিনি এভাবে প্রবেশ করতে পারলেন। হঠাৎ বিবিজানের এই আগমনে নাঝা এক লাফে উঠে বসে। এমন আপত্তিকর একটা পরিস্থিতির মধ্যে কিভাবে যে বিবিজান প্রবেশ করলেন আর কি বা হয়েছে বুঝে উঠতে পারে না নাঝা। বিবিজান ঘরে প্রবেশ করে নাঝার দিকে এক পলক চেয়ে ঘুমন্ত তৌসিরের দিকে তাকিয়ে বলে। নাঝা বেশ অবাক, এভাবে যে কারো ঘরে প্রবেশ করা আদৌ উচিত? এই যে ওরা একটা আপত্তিকর অবস্থায় শুয়েছিল, তার মধ্যে ওনার আসা খুব বেমানান একটি বিষয়। তাও নাঝা কিছু না বলে আবারও ধীরে ধীরে বিছানায় বসে, হাত বাড়িয়ে তৌসিরের বাহুতে ধাক্কা দিতে দিতে বলে। এই যে উঠুন, বিবিজান ডাকতেছেন। তৌসির ঘুমু ঘুমু গলায় বলে ওঠে। তোর যন্ত্রণায় আমি বাড়ি ছেড়ে যাবো, তো একটা বার আমার শান্তি দাস না। নাঝা তৌসিরের কথা এবার বেশ জোরালো ধাক্কা দিয়ে কড়া গলায় বলে। বিবিজান এসেছেন। তৌসির এই এত শক্ত ধাক্কায় চোখ মেলে তাকায়, তাকিয়ে দেখে না, সত্যিই বিবিজান এসেছেন। ভেবেছিল নাঝা মিথ্যা বলছিল। তৌসির বিবিজানের এই আতঙ্কে কোনো পাত্তা দেয় না, কারণ কি জন্য ওনার এই আগমন, কেনই বা এত তীব্র আতঙ্কে ফাটছেন উনি, তা সবই তৌসিরের জানা। তাই সে ধীরে ধীরে উঠে বিছানা থেকে নামতে নামতে বলে। তুমি গুলজারের বিষয় নিয়ে আসছো না? গুলজারের কথা শুনে বিবিজানের রাগ আক্রোশের রূপ নেয়। উনি তড়িৎ গতিতে তৌসিরের সামনে এসে দাঁড়ান, দাঁতে দাঁত চেপে তৌসিরকে ফোনে একটা ক্লিপ দেখান। সেখানে গতকালের কেরামতের রেকর্ড করা ভিডিওটা আছে, কিন্তু ভিন্ন রূপে। এখানে দেখা যাচ্ছে যে তৌসির বলছে। ভালো হয়েছে, এগুলো ভাইরাল হয়েছে। এ তুই মাগের পোলা গুলজারের থেকে দু এক কাঠি এখনো চান্স আমার আছে। অথচ গতকাল ওরা রেকর্ড করে পাঠিয়েছিল অন্য কিছু। এ দেখে বোঝা গেল গুলজার আর তার দলের মানুষ এটাকে এডিট করে সরাসরি বদলে দিয়েছে। তৌসির এ দেখে মৃদু হাসে, যা চেয়েছিল যেমন চেয়েছিল তেমনই হলো। খেলা জমে একেবারে ক্ষীর। কতদিন এমন খেলার স্বাদ নেয়নি। বিবিজান ফিসফিসিয়ে বলেন, যাতে নাঝা শুনতে না পায়। তৌসির এসব গায়ে লাগায় না, তিরস্কার সহিত হাওয়ায় উড়িয়ে দিয়ে জয়ের হাসি হাসতে হাসতে বিবিজানের দুই কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে। এসবই তুমি চিন্তা করো না, আগামীকাল দেখো কি হয়। মানুষ আর যার নিন্দে আগামীতে তারই মাথায় তোলে, তুমি খালি দেখা চাও। বিবিজান তৌসিরকে একটা শান্ত দেখে বুঝে নেন তৌসির সব সামলে নেবে।
তৌসির নিজের বদনামে কিছুটা রটবে, এতটা বোকা ওনার তৌসির নয়, তাই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। এই বলে নাজহার দিকে এক পলক তাকিয়ে চুপচাপ রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে যান। তারা কথা বলছিল, এই ফাঁকে নাজহা বিছানা গুছিয়ে নিয়েছে। বিছানা গোছাতে গোছাতে সবকিছুই কান খাড়া করে কর্ণপাত করেছে। কথাবার্তা থেকে তেমন কিছু আজ করতে পারেনি, তাই আর অত মন গোটায়নি এসবে। তৌসির আবার শুতে যাবে দেখে বিছানা গুছিয়ে নিয়েছে নাজহা। তৌসির এতে বড্ড বিরক্ত হয়ে বলে। এই সাউবটা, তোর সমস্যাটা কি? এতে করস কেন তুই? নাজহা তৌসিরের দেওয়া গালির জবাবে ছ্যাদ করে ওঠে। এভাবে গালি দিবেন না, বেলা কয়টা বাজে? আমি বিছানা গুছিয়ে নিয়েছি, এখন ঘুমোতে পারবেন না। যান নিচে যান, নিচে গিয়ে চা খান। তৌসির নাজহাকে এবার শাসিয়ে বলে। জামাই কি কি করে এখনো তো তুই বুঝোস নাই। আজ থেকে তোর কোনো ছাড় দিতাম না। আধার রায় সজাগ থাকলে সকালে ঘুমাবি, আর আমার একটু ঘুমাইতে দিবি। নাজহা তৌসিরের কথায় ব্যঙ্গ করে বলে ওঠে। ছাড় দেন, তুমি বাচ্চা, এসব তোমার লগে করব না। এটা ওটা কত নাটকের বাণী গান, কিন্তু বাস্তবে সবই আমার। এই বলে নাজহা মুখ বন্ধ করে নেয়। কি থেকে কি বলে দিচ্ছিল তাড়াহুড়োর মাইরে। তৌসির ওকে চুপ করতে দেখে ফ্রুকুচকে জিজ্ঞাসা করে। আমি আবার তোমার লোকে কী তো করতাম? বেমানের কথা কাউ কেন? নাজহা জবাবে বিতৃষ্ণা প্রকাশ করে। বেইমানি বলতেছেন কেন? ঘুমোতে দেন রাতে আমায়। এই গলায়, এই গালে, এই কপালে, এই চুলে মুখ গুজে দেন। এই কি করেন এগুলো? ছি ছি। নাজহার মুখে ধারণা করা বাণীতে তৌসির অতিশয় স্তব্ধ হয়। তালুকদারের মাইয়া তো এমন না, এমন নির্লজ্জ কথা কিভাবে বলল? তৌসির নাজহার কথার জবাবে তিক্ততার আভা মেশানো গলায় নিগুড় স্বরে শোধায়। সিসি তালুকদার মাইয়া, তোমার একটু লাজ লজ্জা নাই? জামা হিসেবে আলগোছে একটু মিঠা মায়া করি, এটা মনে ব্যঙ্গ করে বলতেছ? নিজে করতে সময় লজ্জা লাগে না, আর আমি বললেই দোষ? না না, তোমার মতো নোবেল প্রাপ্ত ডাকাইত মাইশের দোষ আছে নাকি? যত দোষ আর নিন্দা আমারই। সে তো আর আছেই, মন্দ লোকের নিন্দাই তো বেশি। আচ্ছা, তোমাকে নিচে যাও, গিয়ে আম্মা চাষিদের লগে কামে সাথ দাও, আমি আইতেছি। না, আমি যাব না। আমি গেলেই আপনার বিবিজান আমার দিকে কেমন করে তাকান, আর খোঁচা মেরে কথা বলেন আমায়। তৌসির নাক মুখ কোচকায়। বিয়ের পর থেকে শুরু হয়েছে এই দুই বজ্জাত মহিলার রেষারেষি, আর থামারই নাম নেই। তাই আর এক্সট্রা কথায় না গিয়ে লুঙ্গির গিট খুলে তা শক্ত করে দিতে দিতে সামনে দু কদম ফেলে বলে ওঠে। আমি যাই, তুমি লাগতো না। এই বলে রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয়। নাজহা তৌসিরের যাওয়ার পানে এক নজর দেখে আবারও বিছানা গোছাতে থাকে। তৌসির দরজার সামনে এসে বাইরে উকি দিয়ে দেখে কেউ আছে কিনা। যখন দেখে কেউ নেই, তখন ঠোঁট রঙিলা হাসি টেনে ধরে দ্রুত পায়ে নাঝার পেছনে এসে দাঁড়ায়। দাঁড়িয়েই নাঝাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওর পেটের সাইডে কাতুকুতু দিতে দিতে নাঝার নাক মুখ ঠেসে ধরে। নাঝার ঘাড়ে গলায় বারবার ছোঁয়াতে থাকে। এমন অপ্রত্যাশিত অঙ্গীকারে নাঝা ভয়ে লজ্জায় ইতস্ততায় জমে যায়। কাতুকুতু লাগায় নিজের অজান্তেই খিলখিলিয়ে হাসতে হাসতে বলে। আরে আরে, কি করছেন, কি করছেন আপনি? কিচ্ছু না। শিকদার কুঠুরির অন্দরমহলে বিবিজানের ঘরের দিকে লুঙ্গির কোণ হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে এগোতে থাকে। তুয়াইত সাহেব অর্থাৎ তৌসিরের দাদা যান বলে হাঁক দিতে দিতে তিনি প্রবেশ করেন। শিকদার কুঠির কি কোনো গোপন আস্তানা? না, শিকদার কুঠির কোনো নিছক গোপন আস্তানা নয়। এটি আসলে শিকদার জমিদার বাড়িরই একটি সুবিশাল শাখা। বাইরের লোকজনের কাছে এই স্থানটি স্রেফ একটি বিশাল কৃষি ও পশু সম্পদ কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে শত শত মুরগি, গরু, ছাগল ও পাখির সুবৃহৎ খামার। চারিপাশে নজরকাড়া ফল ফুলের বাগান আর বিস্তীর্ণ জলরাশিতে ফিশারি মাছ চাষের বিপুল আয়োজন। ফসল ও অন্যান্য সামগ্রী রাখার জন্য রয়েছে সুবিশাল গুদাম ঘরও। এক কথায় জনসাধারণের কাছে এটি শিকদারের সমৃদ্ধ ও ব্যবসার প্রতীক। কিন্তু এই সবটুকু কেবলই এক চমৎকার মুখোশ। এই দৃশ্যমান ঐশ্বর্যের ঠিক নিচেই চাপা পড়ে আছে এক শীতল গোপন জগৎ। লোকচক্ষুর আড়ালে এই প্রাচীর ঘেরা কুঠিরের মূল চলে এক অন্য খেলা, যেখানে আইন নয় বরং কালো হাতের ইশারায় শেষ কথা। শত শত অপকর্মে নিঃশব্দ আনাগোনা চলে এই প্রকাশ্যে আস্তানার আন্দরে, যেখানে ব্যবসার আড়ালে চলে অশুভ শক্তির গোপন কারবার।
দাদাজান বিবিজানের ঘরে ঢুকে প্রচণ্ড রাগী গলায় তিনি উচ্চারণ করেন। বিবিজান ওনাকে দেখে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাদাজানের সামনে এসে দাঁড়ান। শান্ত চোখে তার দিকে তাকিয়ে বলে। এই কথা শোনা মাত্রই দাদাজানের রাগ 3 গুণ বেড়ে যায়। ক্রোধ নিয়ে তিনি বলে ওঠে। বিবিজানের কথায় বিচলিত না হয়ে স্পষ্ট গলায় জবাব দেন। দাদাজান রাগে গজগজ করতে করতে বলেন। এই বলে ঘর থেকে নাচ বেরিয়ে যান তিনি। তার যাওয়ার পথের দিকে চেয়ে থাকেন বিবিজান আর নিরলসভাবে বলেন। রাত 8টা। শিকদার বাড়ির ছাদের আড্ডাখানায় চিন্তার আড্ডা বসেছে আজ, আর বসতেই যে বাধ্য। সেই ফেক রেকর্ডটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, মিমস, পোস্ট, রিলস। নিন্দার শেষ নেই। তসরির পক্ষের মানুষও তার বিপক্ষে। গুলজার তো এই সুযোগে একদম মাথায় উঠে নাচতেছে। নাজিম চাচা, রুদ্র সবাই মাথা মারছেন। ওনাদের এই মাথা মারা আর আক্ষেপের ধার তসির ধারছে না। সে নিশ্চিন্তে মুভি দেখতে ব্যস্ত। রুদ্র পায়চারি করতে করতে ঠোঁট কুঁচকে চোখ ফিরিয়ে তৌসিরের এই শান্ত চেহারার দিকে তাকায়। এত শান্ত দেখে ক্লান্ত হয়ে অসন্তুষ্ট স্বরে বলে। ভাই, তোমার লইয়া তোলপার হয়ে যাইতেছে, আর তুমি এইসব এত শান্ত, কিছু করো। তৌসির রুদ্রের এই ছটফটানি দেখে বলে। হয়ে যাক, তুই আমাদের আন্ডারে যে নিউজ মিডিয়াগুলো আছে একটা কনফারেন্সে সেট কর। ওখানে যেন গুলজারকে ইনভাইটেশন দেওয়া হয়, সাথে টাইটেল যেন দেয় তৌসির শিকদার অবশেষে সরাসরি মাফ চাওয়ার সিদ্ধান্ত নিলেন তার প্রতিপক্ষের প্রতি এমন আচরণের জন্য। রুদ্র হা হয়ে যায়। রুদ্র কি বলবে বুঝে উঠতে পারে না। নাজিম চাচা তৌসিরের প্ল্যান কিছুটা হলেও আজ করতে পারেন, তাই বলেন। আচ্ছা, আমি করতাছি ব্যবস্থা। রুদ্র মাথায় হাত দিয়ে সোফায় বসতে বসতে বলে। তোমাদের কত কি, তোমরা পারো বটে। তৌসির হাসতে হাসতে রুদ্রের কাঁধে হাত রেখে বলে। আমি হাতে না মাইরা ভাতে মারতে পছন্দ করি, দেখিস ওই হারামের বাচ্চা গুলজাররা কি করি আমি। মিনহাজ মামা ফোনে নিউজ দেখতে দেখতে উদাসীন ভঙ্গিতে বলে ওঠেন। আরে দেশে তো তোলপার হইয়া যাইতাছে স্কুল মিয়া। তৌসির ইস্কনের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় মাথা এলিয়ে দিতে দিতে ধারণ করে। এরা এই দেশরে খাইয়ে নেওয়ার আগে ভাগিত হইব, আর ওদের মেইন টার্গেট মুসলিম মাইয়ারা। আমি 3 দিন আগে টাউনে গেছিলাম, তখন দেখলাম একটা হিন্দু বলে একটা মুসলিম মায়ের নিয়ে আবাসিক হোটেলে যাইতেছে। ও মাইয়া মনে হয় মাতাসের বোরকাওয়ালা। এমনি আরও কতক্ষণ দেখছি। নুহমান তৌসিরের মুখে এই ঘটনা শুনে অসন্তোষ মিশ্রিত কণ্ঠে বলে। কেরামত বলে ওঠে। তৌসির রুক্ষ গলায় বলে ওঠে। ওই বদমাশদের ধৈরা এক একটার আল্লাহ নামে কোরবানি দিয়ে দিলে মন্দ হয় না। রুদ্র হেলে তৌসিরের কাঁধে মাথা রেখে পা তুলে সোফায় বসতে বসতে বলে। ভালো মন্দ রাখো, তোমার কি হইব এটা ভাবো, কাল কি করতে চাইতেছো। তৌসির রুদ্রের চুল শক্ত হাতে মুছো করতে করতে বলে। শুয়োরের বাচ্চা গুলজারের জীবনে 24টা বাঁচাতে চাইতেছে, তোর শুধু দেখে যা। নুহমান ইফাকে বলে ওঠে। নাজিম চাচা মদের গ্লাস হাতে নিতে নিতে বলেন। ওরে নাচতে নাচতে কোমর ভেঙে ফেলছে হয়তো। দেখ গিয়া, যতই আত্মীয় হোক ওরা খুশি হইব। তৌসির চাচার কথার জবাবে মৃদু হেসে বলে। আরে নোবেলপ্রাপ্ত বাঞ্চদের কথা কয়ও না, ওরা তো সবগুলোই ধনচার বাল। নাঝার আব্বা ওকে ফোন দিয়েছেন। উনি তৌসিরের সাথে কথা বলতে চান বর্তমান ইস্যু নিয়ে। তাই নাঝা ফোন নিয়ে ছাদে তৌসিরের কাছে আসে। যদিও আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাবার জোড়াজড়িতে নিয়ে আসে। এদিকে মিনহাজ মামা তৌসিরকে জিজ্ঞাসা করেন। তোর বউ ভালো চলতেছে তো? বাপ চাচাদের মতো গাদ্দারি করে না তো? তৌসির এই শুনে মুচকি হেসে বলতে যায় না, কিন্তু তখনই চোখ পড়ে টেবিলের ওপর থাকা নাজিম চাচার সানগ্লাসে, যেখানে অস্পষ্ট দেখা যাচ্ছে নাঝা পেছন থেকে আসছে। নাঝাকে দেখে তৌসির নিজের মত পাল্টে নিয়ে তিক্ত সুরে বলে। আরে আমার বউ গাদ্দার না, 1 নম্বর ডাকাত। বাপ চাচা থেকে 3 কাঠি উপরে। অন্য সময় হলে হয়তো তৌসিরের কথায় সবাই হাসতেন, কিন্তু এখন হেসে মেতে ওঠেন না, বরং চুপ মেরে যান। তৌসিরের অপোজিটে নাজিম চাচা, মিনহাজ মামা সবাই বসে আছে। তৌসির আর রুদ্র শুধু এদিক বসা। নাজিম চাচা নাঝাকে দেখে থতমত খেয়ে তৌসিরকে ইশারা দেন চুপ করতে। নুহমানও ইশারা দিয়ে বলে।